জুলাইয়ের জেনজি কোনো স্বার্থ ছাড়া যারা নেমে এসেছিল, দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে অভেদ্য দুর্গ হয়ে। বিজয়ের পর তারা ফিরে গিয়েছে ঘরে, চায়নি কোনো বিনিময়। আষাঢ় শ্রাবণ জুলাই টিম এই যোদ্ধাদের কাছে জানতে চেয়েছিল তাদের গড়ে তোলা শ্রাবণের দিনগুলোর গল্প। ভাই অল গুড? হাই ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ফাহিম রহমান, ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, 3rd ইয়ারে। আমার নাম হচ্ছে নাসিতা অ্যান্ড আমি হচ্ছে আইওটিতে এখন লেখাপড়া করতেছি, 4th ইয়ার, এখনো লেখাপড়া শেষ হয়নি। আমি সাইদ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আইওটিতে আছি। এর আগে আমি রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি দিয়েছি। আপনি জুলাই আন্দোলনে আসলে কেন ছিলেন? জুলাই আন্দোলনে আমি ছিলাম বেসিক্যালি একটা ন্যায়ের দিকে। আই অলওয়েজ স্ট্যান্ড ফর হোয়াটস রাইট। আমার যে ক্যাম্পাসের ভাইরা ছিল তারা একটা ন্যায্য আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে, তো তাদের সঙ্গ দেওয়ার জন্য। জুলাই আন্দোলনে কেন ছিলাম, আমার কাছে মনে হয় যে প্রশ্নটাই ভুল। জুলাই আন্দোলনে যদি আমি না থাকতাম তখন আমার মনে হয় যে এটা প্রশ্ন করা যেতে পারতো যে আপনি জুলাই আন্দোলনে কেন ছিলেন না, কারণ তখন জুলাই আন্দোলনে থাকাটাই ইথিক্যালি সবচেয়ে বড় জায়গা ছিল। ছোট করে বললে মোরাল অব্লিগেশন, বড় করে বললে ঘরে থাকাটা আসলে বাইরে থাকার চেয়ে বেশি কষ্টের ছিল। আমার ভাই বোন, ছোট ছোট শিশুরা গুলি খাচ্ছে, এই সময় ঘরে বসে থাকাটা আসলে যৌক্তিক ছিল না আমার কাছে। কোথায় আন্দোলন করেছিলেন? আমি মূলত উত্তরাতে আমার আন্দোলনটা করা হয়, অন্য জায়গায় যাওয়া হয় ওঠানে কজ আমার বাসা থেকে পারমিশন দেওয়া হতো না। আমার বাসা হচ্ছে মগবাজার। সো জুলাই আন্দোলনে আমি মোস্টলি ছিলাম 3টা জায়গায়, শাহবাগ মোড়ে, টিএসসিতে আর বিসি চত্বরে। জুলাই আন্দোলনে আমার অথবা আমার বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই সবারই আন্দোলনের একটা বড় জায়গা ছিল উত্তরা। আমরা হচ্ছে আজমপুর, বিএনএস, আবদুল্লাপুর হাউস বিল্ডিং, তারপর জমজম ছিল, তারপরে এদিকে নবাব হাবিবুল্লাহ ছিল। এই পুরা যে জায়গা, এই জায়গাগুলো ছিল তখনকার হটস্পট। আমার আন্দোলন আসলে শুরু হয় জুলাই 16 থেকে ব্র্যাক ইউনিভার্সিটির মেইন গেট থেকে। পরবর্তীতে এটা ঢাকার বিভিন্ন স্থানে যায় এবং শেষের দিনগুলো মূলত শাহবাগ এবং শহীদ মিনারে কেটেছে। সব থেকে স্মরণীয় কোন ঘটনাটা যেটা আপনার সারা জীবন খুব বেশি মনে পড়বে বা পীড়া দিবে? জুলাই 18 যখন হয়, এর আগে জুলাই 16 এবং 17তে আমরা বাইরে ছিলাম, কিন্তু ওই দিন আসলে এমন ইন্টেন্স কোনো কিছু ছিল না। তো সবচেয়ে স্মরণীয় আসলে এটা আমার কয়েকদিন পরই মনে হয়, কারণ হচ্ছে 2018 তারিখ সকালবেলা, জুলাই 18তে সকালবেলা আমি এবং আমার বন্ধু বান্ধব আমরা হচ্ছে বিএনএস থেকে আজমপুরের মাঝামাঝি জায়গাটা, এবং তখন দেখা যায় যে আমাদের মধ্যে প্রচুর উত্তেজনা কাজ করে, মনে হচ্ছে যে এখানে আসলে কিছু একটা হয়ে যাবে। তো আমরা সবাই আসলে দৌড় দেই সামনের দিকে, থানার দিকে, পূর্ব থানাটা যেখানে, ওইখানে আমরা দৌড় দেই রাজলক্ষ্মীর দিকে। সাডেনলি আমি দেখি 2 ফিট দূরে একজন ভাই, ওনার আসলে চোখে গুলি লাগে। এই জিনিসটা আসলে মানে আমি ইমাজিনও করতে পারি নাই, এবং আমি এখনো যখন বলতেছি, আমি হয়তো হেসে বলতেছি, কিন্তু আসলে টিল নাও, ইভেন আফটার 2 ইয়ার্স, আমার কাছে মনে হয় যে জাস্ট 2 ফিট পাশে গুলিটা করলেই আমার চোখটা চলে যেত। সামনে থাকা একজন মেয়ের গায়ে গুলি লাগে, তার পাশে তার সাথে আমি কথা বলতেছিলাম 5 মিনিট আগে। তো তারপরে একটা ট্যাঙ্ক আসে। আমি সরি যে আমার কথাগুলো খুব অগোছালো, কারণ কি ইনসিডেন্টসগুলো অনেক ভালোভাবে মনে আছে আমার, কিন্তু সব এত ভীতিকর ছিল যে আমি দৌড়ের উপরে ছিলাম। আর আমি জাস্ট নিজের জীবন বাঁচানোর থেকেও বেশি ছিল কি আমি আমার আপনজন যারা ছিল, আমার যে ব্যাচমেট, সহপাঠী, ফ্রেন্ডস, তারা কেমন আছে, তাদের কিছু হয়ে গেলে আমি কি করব। তো সব কিছু মিলে আর কি ওই ইনসিডেন্ট ছিল যেটা আমি কখনো ভুলতে পারবো না। আমি অনেক দিন তারপর ঘুমাতে পারিনি, নিজের স্বাভাবিক জীবনে যেতে অনেক টাইম লাগছে আমার ওই দিনে। জুলাই আমার সবচেয়ে স্মরণীয় দিনগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে 17 জুলাই। সো সেই দিন তখনও আন্দোলন সেভাবে পিকে যায় নাই। সো বাসায় আমি বলে আসছিলাম যে আম্মু, আমি হচ্ছে ভার্সিটির কিছু অফিসিয়াল কাজ আছে, সেটা সেরে চলে আসবো। সো সেদিন হচ্ছে ছাত্রলীগের রুমগুলো খালি করা হচ্ছিল একে একে হল থেকে। তো আমাদের হলের দিকে পুশিং করছিল যৌথ বাহিনী। সো তখন কি করব, মুজিব হলের পিছনে একটা গেট ছিল, কাঁটাতার দা গেট। সো ওই গেট দিয়ে আমি পালাইতে যাই। সো বাসায় তো যেতে হবে। তো এর মধ্যে আম্মু কল দিয়ে বলতেছে যে কি ব্যাপার, তোমার কাজ কি এখনো শেষ হয়নি? আমি তো ভাত বেড়ে রাখছি, ঠান্ডা হয়ে যেতেছে, তাড়াতাড়ি আসো। সো আমি বলতেছি যে তখন আমি টিয়ার সেলে আমি কাঁদতেছি। সো আমি আম্মুকে বলতেছি যে হ্যাঁ, কাজ অলমোস্ট শেষের দিকে, আমি আসতেছি। তো এটা বলে তারপর হচ্ছে আমি গেট দিয়ে পালাইতে যাই। সো এরপর গেটের বাইরে হচ্ছে ছাত্রলীগের ছেলেপেলে দাঁড়ায় ছিল, অ্যান্ড দেন রাস্তার যে মানুষজন ছিল তারা আমাকে বলছে যে এখন আইসেন না, বাইরে ছেলেপেলে আছে, পরে আসেন, আমরা সিগন্যাল দিলে। তো এরপর মানুষই হচ্ছে আমাকে সিগন্যাল দিয়ে সেখান থেকে সেফলি বের করে দেয়। যদি একটা 2রা আগস্টের বিকালবেলার কথা বলি, তখন তো শহীদ মিনার লাখ লাখ মানুষে ভরা। সো যখন আমরা সবাই রিটার্ন করছিলাম, তো জিনিসটা একটু কাইন্ড অফ পোয়েটিক। আমাদের টিএসসি চত্বর সেটা, ওখানে অ্যাটলিস্ট হলো কয়েকশো
পুলিশ বিজিবি আর্মড হয়ে দাঁড়ানো, তার মাঝখানে আমরা একটা পিক আপে করে যাচ্ছিলাম বাসার দিকে। তো আমাদের মধ্যে একজন ছিল, একটা মেয়ে, সে হচ্ছে হ্যাংলা পাতলা হবে, হাতে হচ্ছে বাংলাদেশের একটা পতাকা, আমাদের ট্র্যাকে আরেকজনের কাছে হচ্ছে একটা প্যালেস্তিনের ফ্ল্যাগ। তার মাঝখানে আমরা বৃষ্টিতে ভিজে জাস্ট মধ্যাঙ্গুলি দেখে ওইসব 500-600 আর্মড ফোর্সকে চলে যাচ্ছি, তারা কিছুই বলার নেই, বিকজ আমরা তখন সংখ্যায় বেশি। আপনি তো 5 আগস্টে নেমেছিলেন। জি, আমি 5 আগস্ট আপনার কাছে কেমন ছিল? ওই দিন ঈদ ঈদ লাগতেছিল সত্যি বলতে, কারণ যাদেরকে হারিয়ে ফেলেছে তারা তো চলে গেছে, বাট যারা ছিলেন এবং নিজের যে এত দিনের একটা মুভমেন্ট হোক, নিজের সাইড থেকে এফোর্টস হোক, একটা যে আমি বলবো যুদ্ধ যে ছিল, সেইটার পর যে এরকম একটা দিন আসবে, তাও আমার মতে আমি ভাবি নাই যে এই দিনটা আসবে। এত সহজ তো ছিল না, কিন্তু নিজের কাছে যে দেখতে পারবো এটা কখনো আমি ফিল করিনি। তো ওই দিন আমি ঈদের খুশির মতো উল্লাসে আমি রাস্তায় নামি এবং আমি অনেক দূর হাঁটি। আমি মনে হয় এত দূর কখনো হাঁটি নাই, বাট এত এনার্জেটিক ছিল নিজের মধ্যে যে আজকে আমাকে যদি বলে পুরো বাংলাদেশ হেঁটে দিয়ে আসতে, আমি হেঁটে চলে আসবো, কোনো সমস্যা নেই। আমি এত খুশি ছিলাম। যখন দেখলাম যে না অ্যাকচুয়ালি হাসিনা পালায় গেছে অ্যান্ড আমরা ফাইনাল বিজয়টা পেয়ে গেছি, আমার মনে হয়েছিল আমি একটা মুক্ত পাখি ফাইনালি খাঁচা থেকে ছুটছি। অ্যান্ড আমি জাস্ট মনে হইতেছিল যে উড়ে যাইতেছি। দ্যাট ওয়াজ মানে ঈদের চেয়েও বেশি খুশি ছিল আমার লাইফে ওই দিনটা। আমার ফ্রেন্ডস যারাই ছিল আমরা সবাই বের হয়ে যাই এবং আমাদের অনেক ছবি টবি ছিল, আমরা সবাই খুশি হয়েছে, যেভাবে বলে ঈদ লাগছে এরকম। মিষ্টির দোকান খালি হয়ে গেছে, বাট একটা টাইম পরে মোস্ট প্রবলি দুপুরের পরে হুট করে পূর্ব থানা থেকে বের হয় এবং 4 নম্বর সেক্টর যখন হয়তো এমপিরা বের হয়ে যাচ্ছিল তখন হচ্ছে গুলি চালানো হয়। ওই দিনও আমি নিজের চোখের সামনে 5 আগস্ট যেখানে আসলে সবার সাথে সুখী হওয়ার কথা ছিল, আনন্দ করার কথা ছিল, ওই দিনও আসলে দেখা যাচ্ছে আমরা ওই দিনও লাশ বহন করতে হয়েছে। ওই দিনও আসলে মোটামুটি আনসার্টেনিতে চলে গিয়েছিলাম। আসলে ফিলিংলেস ছিল মোমেন্টটা, এত গভীর ফিলিংটা ছিল। এই টোটাল ফিলিংটা প্রসেস করতে আমার 2 থেকে 3 দিন লেগেছিল। হ্যাঁ, 5 আগস্টের পর আসলে পরের 1-2 দিন প্রচুর সুখে গেছে। পরের 1-2 দিন আমার কাছে মনে হচ্ছে সবাই আসলে সবচেয়ে সুখী। আস্তে আস্তে কমপ্লেক্সিটিতে অনেক দিন পরে আসছিল, কিন্তু পরের 2 দিন যার সাথেই দেখা হচ্ছে কোলাকুলি করতেছে। আমাদের বর্তমান জীবনে ঈদেরও আসলে দ্বিতীয় দিন এত খুশি থাকে না, এর 2-3 দিন পরের 2-3টা দিন এত পরিমাণ দেখা দেখি হলে কোলাকুলি, মনে হয় কিছু একটা অ্যাচিভ করে ফেলছে। এনিবাডি, আপনি চিনেন না, রাস্তায় কাউকে চিনেন, দোকানদার, যে দোকানদারের সাথে হয়তো আপনি একটা বাসায় 10 বছর আছেন, কথা হয় নাই, আপনার বাসার দারোয়ান, দেখা যাচ্ছে সবাই কোলাকুলি করতেছে যে ভাই কিছু একটা হয়ে গেছে। এবং সবাই প্রচণ্ড রকম আশাবাদী ছিল যে এখন মনে হয় আসলে দেশটা সিঙ্গাপুর হয়ে যাবে। আপনার যদি সুযোগ থাকতো শহীদদের উদ্দেশ্যে লেখার জন্য, আপনি যদি জানতেন তারা আপনার লেখা পড়তে পারে, তাহলে কি লিখতেন? প্রথমত আমি লিখতাম তার পরিবার তার উপর গর্বিত, দেশ তার উপর গর্বিত এবং দেশ তার উপর অনেক ঋণী। আমরা তাদের ঋণ শোধ করতে পেরেছি কিনা এটা এখনো অন দ্য প্রসেস আছে। এই অ্যান্সার এত তাড়াতাড়ি হয়তো আর দেওয়া যাবে না। অভ্যুত্থানের পর টোটাল একটা দেশটাকে গড়ে উঠতে সময় লাগে, সময়ের অপেক্ষায় আছি। অ্যান্ড দেখা যাক কি হয়। জিনিসটা আসলে অনেক কিছুই জিনিসটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এগুলো আবার হাতে নিতে পারি কিনা এটা এখন আমাদের চেষ্টা থাকবে। হাহুতাশ করা আসলে আমাদের উচিত না, বিকজ তারা তো আমাদের জন্য একটা তাদের রক্ত দিয়ে গেছে, তো সেটার জন্য হলো আমাদের কাজ করে যেতে হবে দেশের জন্য। সো উই আর ওয়ার্কিং অন দ্যাট, এটা তাদেরকে জানাতে চাই। আমি বলতাম যে ওনাদের যে মৃত্যুটা এটা আসলে কোনোভাবেই বৃথা যায়নি। তারা যদি এখন দেখে থাকে, অনেকে অনেকভাবে চেষ্টা করে যে এই মৃত্যু, এই অভ্যুত্থান এটাকে ইনভ্যালিড করার চেষ্টা করা, কিন্তু এটা আসলে কখনোই ইনভ্যালিড ছিল না এবং ফিউচারে এটা কখনো ইনভ্যালিড হবে না। আমি তাদেরকে লিখতে চাবো যে তারা যতটুকু আমাদেরকে দিয়েছে, মানে তারা তো শহীদ, তারা চলে গিয়েছে, তাদের পরে আমি আজীবন চেষ্টা করব তারা যেটা আর কি অবদান রেখেছে সেটা যাতে কখনোই কম না হয়, মানে সেইটা যাতে কখনোই কোয়েশ্চেনেবল না হয়। আমি সবসময় চেষ্টা করব যতদিন আমি জীবিত আছি। আপনি যদি দেখেন বাংলাদেশে আবার এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, চারপাশে অন্যায় ভরে যাচ্ছে, বাকস্বাধীনতা হরণ হচ্ছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা আবার দাঁড় হচ্ছে, তাহলে কি আপনি আবার নেমে আসবেন? আমি এক পায়ে আমার দেশের জন্য আবার চলে যাবো, কারণ তখনও আমি দ্বিতীয়বার ভাবিনি যে আফটার ম্যাথ কী হবে। এখনও আমি দ্বিতীয়বার ভাববো না যে আফটার ম্যাথ কী হবে। আই উড লাভ টু ডাই ফর মাই কান্ট্রি। আমিও জানি, আপনিও জানেন এবং আমার ওই বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই, আমার পরিবারও জানে, যদি আবার একই জিনিস হয়, আবার যদি ফ্যাসিবাদের এই জিনিসপাতিগুলো নেমে আসে, আবার যদি বাক স্বাধীনতা চলে যায়, সবাই নামবে। আমার বিশ্বাস একজনও থাকবে না, সবাই আবার নামবে, একইভাবেই নামবে। এবার হয়তো আরো গুছানোভাবে, আরো বেশি এনথুজিয়াজম নিয়ে নামবে। অবশ্যই নামবো।
কারণ 2024-এ নামবো এটা ভাবিনি। তো আবার যদি দরকার পড়ে লড়াই করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, আমি সবসময় থাকবো ওখানে। অবশ্যই, এবং পরবর্তীতে আসলে আর উঠে যাওয়ার কোনো জায়গা রাখবো না, একদম কমপ্লিট। আমরা যে দেশটা ফিউচার সাস্টেইন করতে পারবে এইট করা কনফার্ম না হওয়া পর্যন্ত উঠে আসতে যাবে না, এক বলতে বারবার করা বিজয়ের নিশান